নমস্কার। শুরু করছি সময়ের সামনে অনুষ্ঠান। প্রতি সপ্তাহে আমরা শুক্রবার দিন ঠিক ৮টায় যেমন সময়ের সামনে অনুষ্ঠান করি, আজকেও আমরা সময়ের সামনে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। শুভ সন্ধ্যা। আজকে যিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, তিনি একটা অদ্ভুত কাজের সঙ্গে যুক্ত। গান এমন একটি বিষয় যেটা বোধহয় আমরা ভালোবাসি না এরকম বোধহয় কেউ নেই। ছোট থেকে বড় বৃদ্ধ সবাই আমরা গান শুনতে ভালোবাসি। আমরা গান করি, গান শুনি, কিন্তু আজকে যিনি আমাদের সঙ্গে আছেন, অরুণদা, তিনি গান সংগ্রহ করতেও ভালোবাসেন। শুধু গান শোনা না, গান তো তিনি শোনেনি, কিন্তু সংগ্রহ করেন এরকম বোধহয় খুব কম জনই আমাদের মধ্যে আছে, তাই না? আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের অতিথি আলিপুরদুয়ার থেকে শ্রী অরুণ গৌতম দা। দাদাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। দাদা, খুব ভালো লাগছে আজকে আপনি আমাদের সঙ্গে আছেন। স্বাগত জানাই দাদা, নমস্কার। আমিও স্বাগত জানাই, নমস্কার জানাই সময় সারাদিন কর্তৃপক্ষের সবাইকে। অগ্রিম শারদ শুভেচ্ছাও রইল। অ্যাকচুয়ালি এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে, কিন্তু সাবজেক্টটা এমন যেটা নিয়ে আজকে যদি গান জানতাম তাহলে হয়তো গান গেয়ে অনেক কিছুই সবাইকে শোনাতে পারতাম, যেটা এই মুহূর্তে পারছি না। এই আমার সংগ্রহ সম্বন্ধে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, যা কিছু থাকে, আমি আছি, আমি বলে দেব। নিশ্চয়ই দাদা, আমি প্রথমেই যেটা বললাম যে আমরা গান শুনতে ভালোবাসি, গান গাইতে ভালোবাসি, এরকম অনেকেই আছেন, কিন্তু গান সংগ্রহ করেন এরকম মানুষের সংখ্যা খুবই কম। তো দাদা, প্রথমেই যে কোয়েশ্চেনটা আমার মাথায় আসছে যে আপনার এই সংগ্রহ কবে থেকে শুরু? এটা বলতে গেলে একটু বড় কথা বলতে, মানে একটু বেশিক্ষণ বলতে হয়। সেটা হচ্ছে, প্রথমে একটা কথা বলবো যে সংস্কৃতে একটা শ্লোক আছে, নরাণাং মাতুল ক্রম। তো সেটা বোধহয়, এই কথাটা বোধহয় আমার ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। তাছাড়া আমার বাবা গান গাইতেন। আমার বাড়িতে একটা সাংগীতিক মাহল ভীষণভাবেই ছিল। আমার মেজদা একজন বড় বড় তবলিয়া ছিলেন। আমি নিজেও তবলা বাজাতাম, তো তবলা ছেড়ে দিয়েছি। এখন আমার একটা শুরু হলো কবে সেটা বলতে গেলে পর বলতে হয় যে একদম ছোট থেকেই, যখন বাড়িতে গান শুনবার জন্য একমাত্র একটা গ্রামোফোন ছাড়া কিছু ছিল না, রেডিও তো সেইভাবে গান পাওয়া যেত না, আর গ্রামোফোন যেটা ছিল সেটা তো সেই পুরনো গান, কেএল সাইগলের আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, কিংবা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একখানা গান, খাবো খাবো করছে আমার পাগলা মন, এই সমস্ত 78 মডেলের ডিস্ক গুলো ছিল। তো এই গান শুনতে একদিন হঠাৎ করে কানে এলো যে আমাদের পাড়াতে একজন ভদ্রলোক ছিলেন, যিনি বাইরের থেকে এসেছিলেন, স্টেট ব্যাংকে চাকরি করতেন। তিনি প্রত্যেকদিন অফিস থেকে ফিরে এসে বিকেল 5টার সময়, সেই সময় রেকর্ড প্লেয়ারটা একটু উন্নত হয়েছে, চেঞ্জার, 4খানা রেকর্ড একসাথে দিলে পর ওটা বাজতে থাকে। তো রোজ 5টার সময় উনি রাগ প্রধান, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান, নজরুল গীতি এগুলো চালাতেন। তো একদিন সেটা কানে আসার পর থেকে, সেই ছোট্ট বয়সে, আমি এটা বলছি 6-এর দশকের মাঝামাঝি, সেই সময় আমাদের একটা নেশা হয়ে গেল যে ওনার বাড়িতে গিয়ে, ওনার বাড়ির সামনে গিয়ে আমরা সেই গানগুলো শুনতাম। গানটা আমাকে সেই মানে অ্যাট্রাক্ট কিভাবে করলো সেটা বলছি। পরবর্তীতে আরেকজন ভদ্রলোক, যিনি মিউজিক কনয়েশিয়ার, তিনি আমাকে একদিন বললেন যে ওই ছোট্ট আমি, যে চল তোকে একটু ঠুমরি শোনাবো। একটা জিনিস আমার বিশ্বাস, যে বাচ্চাদের সরস্বতী পুজোর সময় হাতে খড়ি যেরকম হয়, আমার কানে খড়ি হয়েছিল নয়না মোরে তরসে গায়ো শাম, কিংবা শ্রাবণ বিতা যায় নির্মলা দেবী লক্ষ্মী শঙ্করজির। এই ঠুংরিটা শুনে আমার নজরুল গীতি অনওয়ার্ডস যে সমস্ত গানগুলো আছে, আমার ঠুংরি দিয়ে কানে খড়ি হয়।
বাহ। এবং সেটা আমার শুরু। তারপর থেকে ওই ছোট বয়স থেকেই আমি একদম পাগলের মতো করতাম, কোথায় গেলে ভালো গান পাবো, কোথায় ভালো গান শুনবো। তো সেই সময় আমার আমি তো এই ইচ্ছেটা তো আমার নিজেরই ছিল। তো হয়তো সেই সময় মানে সামর্থ্য আমার নিজের হয়নি দেখেই এই ইচ্ছেটা পূরণ করতে পারিনি। তখন তবলা শেখা আরম্ভ করলাম। তবলা শিখতে শিখতে তবলা বাজাচ্ছি, প্রোগ্রাম করতাম তবলার। এমনকি আকাশবাণী শিলিগুড়িতে ক্যাজুয়াল আর্টিস্ট হিসেবে আমি তবলাও বাজিয়েছি। যখন নিজে আর্ন করা শুরু করলাম, তখন আস্তে 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 আমার সমস্ত মানে হাত খরচ বলতে যেটা বোঝায়, সেটা শুধু সঙ্গীত সংগ্রহ করতাম। শুধু সঙ্গীত আচ্ছা। সংগ্রহ, যেখানে যে ক্যাসেট পেতাম, যে ভালো গান পেতাম, অবভিয়াসলি সমস্ত গান ভালো। এইভাবে করতে করতে 91 সাল পর্যন্ত আমার সংগ্রহে চলে আসে, 93 সাল পর্যন্ত সরি, আমার সংগ্রহে চলে আসে প্রায় 1000 ক্যাসেট, যেগুলো আমার বাহ। কাছে অ্যাসেট। আমি নানান জায়গার থেকে নানান ভাবে আমি সংগ্রহ করেছি। সেগুলো 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 মানে খুব একদম প্রচন্ড কঠিন রকম ভাবে আমি সেগুলো ব্যবহার করেছি, কালেকশন করেছি। কিন্তু 93 সালে যে বন্যাটা হয়, সেই বন্যাতে সমস্ত ক্যাসেট আমার সব চলে যায়। সব ও ক্যাসেট বাবা। চলে যায়, বাড়ির মধ্যেই থাকে, পলিমাটির মধ্যে থাকে। এগুলোকে রিট্রিভ করে পরবর্তীতে আমি দেখলাম যে আর আমি টেপ রেকর্ডারে বাজাবো না বা সিডি প্লেয়ারে বাজাবো না। আমি তখন কম্পিউটারে এগুলোকে চেঞ্জ করে নিই। তারপর থেকে তো আমি এই যে সেই যে নেশা শুরু হয়েছে, এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। তার মানে দাদা আর এটা তো যার মানে কথা একটা বলবো, পরিশ্রমেরও ব্যাপার। অনেকটা সময়ও দিয়েছেন আপনি ক্যাসেট থেকে ডিজিটাইজড করা, হ্যাঁ সেটা তো অনেকটা সময়। হ্যাঁ মানে খুব ভালোবাসার জায়গা না থাকলে কিন্তু এটা সাধারণত আচ্ছা ঠিক আছে ছিল ছিল, মানে সেই জিনিসটা নয়। ছোট থেকে আপনার একটা মাহৌল, গানের একটা সুন্দর একটা একদম পরিবেশে পেয়ে বড় গেছি। হওয়া। এক- এক- একদম। তাহলে আপনি তবলা তার বাজাতেন চেয়ে দাদা? বড় আর একটা জিনিস যেটা নাম, হ্যাঁ বুঝতে পেলাম, আপনি তবলা বাজিয়েছেন বহু জায়গায়। বুঝতে পারলাম না। তবলা আপনি যে হ্যাঁ, তবলা বললেন। আমি প্রচুর বাজিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তবলা আমি প্রচুর বাজিয়েছি। আম, বললাম যে আমি ওই 93 সালে বন্যার পর আমি তবলা একদম ছেড়ে দিয়েছি। এমনকি ভেরি সরি টু সে যে এই মুহূর্তে আমার বাড়িতে আমি তবলাটাও রাখি না। তার কারণ হচ্ছে, কেন জানি না, আমার বাজানোর থেকে এই সংগ্রহ নেশাটা আমাকে, মানে সেই বাজানোর নেশাটাকে টপকে গেছে। এটা হয়েছে আরো কারণ, যে মাতুলের কথা বলছিলাম, আমার বড় মামা, আহ, তিনি বর্ধমানে আমার মামা বাড়ি। আমার দুই মাতুল। ছোট মামা খুব ভালো গান করেন, এখন বয়সের ভারে গান গাইতে পারেন না। আর বড় মাতুল, যিনি অধ্যাপক, দুই মামাই অধ্যাপক ছিলেন। বড় মাতুল যিনি, তিনি অধ্যাপনার পাশাপাশি অসাধারণ ভালো গান গাইতেন, অসাধারণ বাহ। ভালো সেতার শিখেছেন, এবং তিনি হারমোনিয়াম বাজাতেন ভীষণ রকম ভালো। এই প্রসঙ্গে আর একটা আচ্ছা। কথা বলে দিই, আমার মাতুল সেই মাতুল যিনি পণ্ডিত ধ্রুবতারা যোশী, যার সান্নিধ্যে আজকের উচ্চাঙ্গ সঙ্গীত জগতের সমস্ত দিকপালরা যার সান্নিধ্য পেয়েছেন, সান্নিধ্য পাওয়ার জন্য বর্ধমানে আসতেন সে পণ্ডিত ধ্রুবতারা যোশীজির বাড়িতে। সেই ধ্রুবতারা যোশীজি আমার বড় মামার খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন, এবং তার বাড়িতে আমার মামা, তার সাথে তিনি যদি কখনো কিছু করতেন, আমার মামা হারমোনিয়াম বাজাতেন। তো সেই মামা এমন একজন আর্কাইভিস্ট যে আমি আমার সঙ্গীত যতটুকু বুঝি, সেটা দিয়ে বলতে গেলে পশ্চিমবঙ্গ দূরের কথা, ভারতবর্ষেও হাতে গোনা হয়তো 3-4 জন আছে যারা আমার মামার সমতুল্য। যদিও মামা এই 1 বছরও হয়নি মামা চলে গেলেন, কিন্তু মামা আমাকে ভীষণ ভাবে ইন্সপায়ার করেছেন আমার লাইফে এই সংগ্রহের ব্যাপারে। এবং মামাও আমাকে প্রচুর কিছু দুর্লভ জিনিস মামা আমাকে দিয়েছেন। বলা যায় আমি সেগুলো নিয়ে মোটামুটি ধন্য। আমি কাজে আমার যা অস্তিত্ব বা আমার যা পরিচিতি, যা কিছু, তার মধ্যে আমি মামাকে একটা ভাগ আমার দিতে হবে, এবং এটা আমি অত্যন্ত আন্তরিকভাবে দেব।
এইভাবেই আমার সংগ্রহটা শুরু, আমি সংগ্রহ করে এসেছি। তার মানে আমরা বলতে পারি যে আপনার সংগ্রহের জন্য আপনার মামার একটা বিশাল বড় ভূমিকা আছে, তাই তো? বিরাট বড় ভূমিকা আচ্ছা আছে আমার মামা। আমার মামা না থাকলে হয়তো আমি তবলা নিয়েই থাকতাম, সংগ্রহে আসতাম না। আচ্ছা 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 দাদা, আমিও আপনি যেখান যে থেকে যা যা পেতাম, দুর্লভ কিছু পেতাম, মামাকে দিয়ে দিতাম, মামা রাখতেন। আর মামাকে যদি আমি 1 দিয়েছি, 100 পেয়েছি। যার জন্য যেটা আমার এটার মধ্যে একটা বিরাট নেশা। মানে সত্যি সুন্দর। আচ্ছা দাদা, আপনি যে এই যে সংগ্রহ করছেন গান, এই যে আপনি যত্ন করে গানগুলোকে রাখছেন, হ্যাঁ, কোন জাতীয় গানগুলো আপনার হ্যাঁ। সংগ্রহ করতে বেশি পছন্দ হয়? মানে কি জাতীয় গান? আমি আমি মূলত পিওর ক্লাসিক্যালটা রাখি। আচ্ছা। তার সাথে মানে ঠুমরি, দাদরা, কাজরি, চৈতি এগুলো রাখি। আর আমি নজরুল ইসলামের ভীষণ ভক্ত ছোটবেলার থেকে। নজরুল গীতির প্রচুর সংগ্রহ আমি করি। এবং আমার সংগ্রহের একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি একটু একই গান নানান শিল্পীর গাওয়া, নানান রকম ভ্যারিয়েশন যার মধ্যে আছে, এইভাবে আমি কালেক্ট করে থাকি। এখন পর্যন্ত মোটামুটি হয়তো 2500-এর কাছাকাছি গান, ওরে কি 2400 এরকম কাছাকাছি আমার সংগ্রহে আছে। এক একটা আইটেম 3-4 জনের গাওয়া, মানে বাহ! এতগুলো হচ্ছে গান। তার সাথে প্রত্যেকটি গান 2, 3, 4, 5 জন এরকম গাওয়া। একই গান আমার নানান রকম আছে। নজরুল গীতির নানান রকম ভ্যারিয়েশন আমার রাখা আছে, অসাধারণ দাদা, নানান রকম। অসাধারণ, নজরুল গীতিটা অসাধারণ। আর কি। ভাবাই যায় না এত গান আপনার সংগ্রহে রয়েছে, ভাবাই যায় না। অনেকে কমেন্ট করছেন, সুপর্ণা চন্দ্র সরকার লিখছেন সব গান আমাদের চাই। এবার এবার এটা আপনার দায়িত্ব সব গান সবাইকে দেওয়া আর কি। যারা গান আমি আমি গান গান দেব, আমি গান দেব। আজকে ওপেন প্ল্যাটফর্মে আমি বলছি যে আমার কাছে যে গান আছে, সেই গান কারো যদি কাজে লাগার জন্য হয়, এক্ষেত্রেও আমি সেই মামাকেই আনবো। মামা আমাকে বলেছিলেন যে এটা কিন্তু গুপ্তধন নয়, যার কাজে লাগবে তুই সেটা তাকে দিবি। কিন্তু কারো কম্পিউটারে শোভাবর্ধন বা কারো সংগ্রহ বৃদ্ধির কারণে আমি কাউকে দেব না। কিন্তু যার কাজে লাগবে, একটা চাইলে আমি তার সাথে দুটো, মানে বাই ওয়ান গেট ওয়ানের মতো আর কি। একটা একটা যদি কেউ চাই যে আমি গানটা তুলবো, সেই গানটা দারুণ শোনালে ব্যাপার, পর আমি আর একটা গান তাকে আমি ফ্রি দিয়ে দেবো। আমার সেই দারুণ মানসিকতাটা আছে এবং আমি দিয়ে থাকি, সবাইকে দিয়ে থাকি। দারুণ ব্যাপার দাদা। মানে অনেক শিল্পী তো আছেন যারা বিভিন্ন রকম গান করেন বা চান আর কি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকম স্টক বাড়ানোর ব্যাপারটা। হ্যাঁ, সবাই কিন্তু এবারে শুনে নিল যে আপনি একটা চাইলে 10টা গান দিতে রাজি আছেন। হ্যাঁ, এবার কিন্তু আপনি সাবধানে আপনার হ্যাঁ। ফোনটা কিন্তু রাখবেন, কিন্তু কারণ সময় আমাকে গেয়ে শোনাতে হবে। আচ্ছা, আমাকে গেয়ে শোনাতে হবে যে সত্যি এটা মানে গানটি শুনবার জন্যই তিনি নিয়েছেন কিনা। আমি দিয়ে দেবো একদম। আমার যা সংগ্রহে আছে। আমার এর এর মধ্যে কোনো মানে বাণিজ্যিকরণের কোন রকম কোনো বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। এটা একেবারে সংগ্রহে। আমি একটু গান পাগল টাইপের, সেই কারণে আমার এইভাবে সংগ্রহ করা। এবং আমি দিয়ে যাব এটা, যে যেটা চাইবে বাহ! আমি দিয়ে দেবো, আমার কাছে থাকলে পর আমি চেষ্টা করব দিয়ে দিই। দুর্দান্ত। মানে এই যারা শিল্পী তারা, তাদের বলি আপনারা সবাই শুনে রাখুন, দাদা কিন্তু আলিপুরদুয়ারে থাকেন এবং দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে ওনার কাছে যা যা জানার জেনে নিন। ফোন নাম্বার নিচে যাচ্ছে, হোয়াটসঅ্যাপে বলে দিন কার কি কোয়েশ্চেন্স আছে, কে কিভাবে দাদার সঙ্গে যোগাযোগ করবেন। আমি দাদার থেকে এক্ষুনি জেনে আপনাদের জানিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, একটা কথা বলি, যে দুষ্প্রাপ্য কিছু গান যদি আপনি হুম। একটু, মানে শুধু মুখরাটাও অন্তত একটু যদি শোনান খুব ভালো হয়। মানে অনেক গান আছে আমরা যেগুলো শুনতে পাই না, বা আপনি যে রেকর্ডের কথাগুলো বললেন আমাদের কাছে তো সেটা মানে স্বপ্নের মতন ব্যাপার। আমরা তো ওই ওই ধরনের কিছু শুনিই নি। একদম, একদম তাই। আচ্ছা, আমি কিছু উম আচ্ছা, দুষ্প্রাপ্য কথাটা বলার জন্য আমি একটু দুষ্প্রাপ্য কিছু একটু শুনিয়ে দিই। উম, আহ, আগে আগে একটু বলে নিতে হবে। হ্যাঁ, যেমন বলুন। উম, বলছি,
এই পীতাম্বর দাস, পীতাম্বর আচ্ছা। দাস একজন যার লেখা গান হচ্ছে একবার বিদায় দাও মা ঘুরে আসি, একবার বিদায় দাও মা ঘুরে আসি। 11ই আগস্ট 1908 সেই সালে ক্ষুদিরাম বসু মারা যাওয়ার অব্যবহিত পরেই পীতাম্বর দাস এই গানটি লেখেন। কিন্তু পরবর্তীকালে যখন 1966 সালের 24শে মে সুভাষচন্দ্র বইটি অপরেশ লাহিড়ীর সঙ্গীত পরিচালনায় রিলিজ হয়, যেখানে মিউজিক সঙ্গীত পরিচালক হিসেবে, সঙ্গীত লিরিসিস্ট হিসেবে নাম রয়েছে কিন্তু অনেকের, রবীন্দ্রনাথ, প্রসাদ, এমনকি বিবেকানন্দ পর্যন্ত। পীতাম্বর দাসের সেই একবার বিদায় দাও মা ঘুরে আসি গানটির অরিজিনাল সুর বা অরিজিনাল কথা যেটা, সেটা কিন্তু সঠিকভাবে রক্ষিত হয়নি সেই বইয়ে। এবং আনফরচুনেটলি পীতাম্বর দাসের নামটিও কিন্তু সেই বইয়ে নেই। সেই যে গানটি, সেই গানটি যাত্রা জগতের একজন গায়ক নায়ক তারা ভট্টাচার্য, তিনি গানটি রেকর্ড করেছিলেন। তিনি গানটি রেকর্ড করেছিলেন হচ্ছে বলছি 1946 সালে কলম্বিয়া রেকর্ড থেকে রেকর্ড করেছিলেন। মানে লতাজির গাওয়ার অনেক, কিন্তু সেই অরিজিনাল গানটি পাওয়া যায় না, ওটি দুষ্প্রাপ্য। আমি সেই গানটি শোনাই প্রথমে। বাহ বাহ, সেই গানটি শুনুন, দিচ্ছি। শোনা যাচ্ছে কি? এবার বিদায় দাও মা ঘুরে আসি, এবার বিদায় দাও মা ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে জগৎবাসী। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে জগৎবাসী। বিদায় দাও মা ঘুরে আসি। বলে গোমা তৈরি করে বসেছিলাম লাইনের ধারে মাগো, লাগমলো না বিফল হলো মলো ভারতবাসী। গোমা লাগমলো না বিফল হলো মলো ভারতবাসী। বিদায় দাও মা ঘুরে আসি। হাতে যদি থাকতো ছোড়া, তোর খুবই কি করতো ধারা মাগো। হাতে যদি থাকতো ছোড়া, তোর খুবই কি করতো ধারা মাগো। রক্ত মাংস এক দিতাম একটু ইংল্যান্ডবাসী। আমি রক্ত মাংস এক দিতাম একটু ইংল্যান্ডবাসী। বিদায় দাও মা ঘুরে আসি। শনিবার দিন বেলা দুটোতে চোখ ধরে না হাইকোর্টেতে। শনিবার দিন বেলা দুটোতে চোখ ধরে না হাইকোর্টেতে। অভিরামের কি কন্তর মা, ক্ষুদিরামের ফাঁসি মা। অভিরামের কি কন্তর মা, ক্ষুদিরামের ফাঁসি। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো। 10 মাস 10 দিন পরে
জন্ম নেব মাসির ঘরে মা গো, চিনতে যদি না পারো মা, দেখবে গলায় ফাঁসি। আমায় চিনতে যদি না পারো মা, দেখবে গলায় ফাঁসি। বিদায় দাও মা, রে আসি দাও মা। শোনা গেল গানটা? দাদার অভাবনীয়, মানে এখন মনে হচ্ছে ভাগ্যিস আপনার সঙ্গে আলাপ হয়েছিল। অসাধারণ, এরকম গানও শুনতে পাবো এটা তো আমি সত্যি ভাবিনি। সত্যি দুষ্প্রাপ্য, মানে সত্যি দুষ্প্রাপ্য, মানে সত্যি অসাধারণ। আচ্ছা, অসাধারণ। এটা আমার কাছে একটা বিরাট দুঃখের। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন তো আমার হ্যালো। কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে সত্যি দাদা দুষ্প্রাপ্য, মানে যাকে বললাম এই দুষ্প্রাপ্য গান। আচ্ছা, আমি আর একটা গান একটু শোনাচ্ছি, যে গানটা আজকের এই অনুষ্ঠানে যদি কোনো সঙ্গীত রসিক থেকে থাকেন তারাও একটু চমকে যাবেন। আগে একটু বলে নিই, সেটা হচ্ছে বেগম আক্তারজির গাওয়া গান। আমরা সীমিত কয়েকটা বাংলা গান শুনতেই অভ্যস্ত, তো তার মধ্যে একটি গান জোছনা করেছে আরি, যেটি একটি লাইভে ক্যালকাটা মিউজিক সার্কেলের একটি প্রোগ্রামে বেগম আক্তারজি গেয়েছিলেন। এবং যেহেতু তিনি অবাঙালি, তাই আগের গানটায় কথা কি ছিল সেটা একটা জায়গায় ভুলেও গিয়েছিলেন, কাজে কথাটা একটু অন্যরকম হয়েছে, অন্যরকম তিনি করেছেন। আমি সেই গানটার একটু শুনিয়ে দিই, সম্পূর্ণ না, আমি একটু শুনিয়ে দিচ্ছি। যে একটা লাইভ প্রোগ্রামে বেগম আক্তারজির বাংলা গান গাওয়া, এটা একটা রেয়ার। সত্যি দুষ্প্রাপ্য গান।
এটা এতটুকু শোনালাম। জিয়া হয় আমার ভারী, কথাটা হচ্ছে হিয়া মোর হয় ভারী। হিয়া মোরের আচ্ছা, জায়গায় জিয়া মোর বলেছে। সত্যি দাদা দুর্লভ কালেকশন দুষ্প্রাপ্য, এটা। মানে সত্যি দুষ্প্রাপ্য। ভাগ্যিস বলেছিলাম যে এটা দুষ্প্রাপ্য গান একটু শোনান। দেখুন আমি এত কমেন্ট পাচ্ছি সবার, আমি কিন্তু মানে সবার কমেন্ট পড়তে পারছি না। অনেকে অনেক কিছু লিখছেন এবং সত্যি যে আমি শুনতে চাইলাম, আমারও খুবই ভালো লাগছে। আচ্ছা দাদা, এবার একটু অন্যদিকে যাই। সম্প্রতি আপনি বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলেন, হ্যাঁ? আপনার বাংলাদেশের যে বাংলাদেশ অভিজ্ঞতা হ্যাঁ সেটা ছিল গিয়েছিলাম। খুবই মধুর অভিজ্ঞতা। সেটা যদি আমাদের একটু শেয়ার করেন খুব ভালো হয়। অ্যাকচুয়ালি বাংলাদেশ গিয়েছিলাম গত এই এক বছর হলো, জাস্ট এক বছর হলো গিয়েছিলাম। বাংলাদেশে আমার অনেক এই সাংগীতিক আপনজন রয়েছেন, এবং আহ, দুটো মূল কারণে আমার বাংলাদেশ যাওয়া। একটা হচ্ছে আমার মায়ের জন্মভূমি দেখা, এবং একটা হচ্ছে আমার বাবার জন্মভূমি দেখা। এই দুটো দেখা, দুটো জায়গার মাটি নিয়ে আসা। এবং বাহ! একজন আমার প্রায় 10-12 বছর আগের একজন আর্কাইভিস্ট বন্ধু আছে, বন্ধু কাম ভাই, নাসের ইয়ামিন মিঠু। এরা আমাকে বারবার যাওয়ার জন্য বলেছেন। ইয়াসমিন মুস্তারি, বাংলাদেশের নজরুল গীতি শিল্পী, তিনি আছেন, তিনি বারবার বলেছেন। ফতেমা তুজ জোহরা, এরা আমাকে বারবার যেতে বলেছেন। সবগুলো মিলে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম আমার উদ্দেশ্যটা বিধেয় হয়ে গেল। মানে আমি যে কারণে গেছি, আমি আমার মিউজিক ওরিয়েন্টেশন নিয়ে আমাকে বেশি থাকতে হলো। এটা আমার শুরু আচ্ছা, হয়েছে কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রামে একটা আনএক্সপেক্টেডলি সম্বর্ধনা পেলাম সংগ্রাহক হিসেবে, এবং সে সংগ্রহটা নজরুল গীতির সংগ্রহর কথা তারা আগেই জানতো। একজন নজরুল গীতির সংগ্রাহক হিসেবে এরা আমাকে ভীষণভাবে করলো। আমার অনারে এরা একটা অনুষ্ঠান করলো। আমাকে আমাকে আমি, দাদা, বৌদি, সব, আমার মিসেস, সবাই মিলে গিয়েছিলাম। সবাইকে সম্বর্ধনা আচ্ছা, জানালো। এই একটা বিরল অভিজ্ঞতা আমার, মানে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বোধ হয় তো বাংলাদেশের ওই অনুষ্ঠানটি, যে আমি কল্পনা বাহ! করতে পারিনি। পরবর্তীতে আমি ঢাকাতে যাই। ঢাকাতে গিয়ে ঢাকার একজন মিউজিক ডিরেক্টর, নাম হচ্ছে ইবনে রাজান, সে একাই 22খানা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে। তার মধ্যে উনি দুটো আমার ভীষণ পছন্দ, একটি তার গান এবং হারমোনিয়াম। তার আচ্ছা, মিউজিক ডাইরেকশনে অনেক গান আছে। তার বাড়িতে আমাদের নিমন্ত্রণ করলো অ্যাজ অ্যান আর্কাইভিস্ট, যে আমি একজন সংগ্রাহক। সেই বাড়িতে গিয়ে দেখলাম যে আমাকে একটা বিরাট রকমের সম্বর্ধনার ব্যবস্থা করেছে। শুধু তাই না, আরো যেটা ভালো লাগলো সেটা হচ্ছে আমাদের নিয়ে বাংলাদেশে খুব, মানে ঢাকাতে ভীষণভাবে পরিচিত একটি পেজ আছে গানের খাতা নামে। সেই আচ্ছা, গানের খাতাতে লাইভ অনুষ্ঠান শুরু করলো, মানে যেটা ভীষণভাবে আমার কল্পনার বাইরে ছিল। এটা গেল। ইয়াসমিন মুস্তারি দিদি, আমি শরীরটা খারাপ হয়ে যাবে বারবার তিনি যাওয়ার কথা বলাতে আমি যেতে পারিনি। তিনি চলে এসছেন আমার বাড়িতে, এটা আমার একটা বিরাট পাওনা। যে তোমার মতো বাহ! এরকম একজন মানুষের সাথে আমি দেখা করতে আসবো না, এটা হয়? তিনি ইয়াসমিন মুস্তারির মতো, যিনি প্রথম 5জন শিল্পীর মধ্যে একজন বাংলাদেশে নজরুল গীতি গাইয়ে, তিনি আমার সাথে দেখা করার জন্য তিনি চলে এসছেন আমি ঢাকায় যে বাড়িতে ছিলাম সেই বাড়িতে। তো এগুলো আমার একটা বিরাট পাওনা। তারপরে হঠাৎ দেখি মানে সবাই ওখানে, যারা যারা গান বাজনা করে, সবাই আস্তে আস্তে যোগাযোগ করছে। আমি খুব আনন্দ পেয়েছি, খুব তৃপ্ত, আমি ভীষণ, বেশ খুব ভালো অন্যরকম লেগেছে আমার। অভিজ্ঞতা, আমি বাংলাদেশ ভুলতে পারবো না। হ্যাঁ, অন্যরকম, এবং শুধু তাই না, অন্যরকম। পরের দিন চমকে গিয়েছিলাম যে ওখানকার
দৈনিক পত্র, খবরের কাগজে, 4টে খবরের কাগজে আমার ছবি সহ ওরা পাঠিয়েছে, ছাপিয়েছে, এবং আমার নাম দিয়ে যে ভারত থেকে আসা নজরুল গীতি সংগ্রাহক অরুণ গৌতম নাম দিয়ে তারা সেটা ছাপিয়েছে, এবং ছবি সহ। এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। দাদা আমি একটু আপনার থেকে সময় চেয়ে হলো কিছু ছবি আমি বন্ধুদের একটু দেখাই, মানে যে ছবিগুলো আপনার বাংলাদেশে তোলা, আপনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং ওখানকার সবার শিল্পীদের সঙ্গে আপনি একটু, আমি সময় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে, বন্ধুদের যারা দেখছেন অনুষ্ঠান তাদের সবাইকে আমি একটু দেখাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা ফিরে এলাম, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম আপনার বাংলাদেশের কিছু ছবি। শেষের যে দুজনের ছবি হলো সেটা বাংলাদেশের নয়, পণ্ডিত তুষার দত্ত আর আমার ভীষণ রকম আপনজন, মানে যাকে আমি দিদি বলে ডাকি, কিন্তু যাকে আমি সম্মান করি এবং ভালোবাসি আমার মায়ের মতো, সেটা হচ্ছে শ্রীমতী বিদুষী অনুসুয়া মুখোপাধ্যায়, যিনি আমাকে ভাই বলে ডাকেন কিন্তু পুত্রবৎ স্নেহ করেন। আমার এটা সেই দুজনের ছবি, কিন্তু শেষের দুটো, আগের গুলো বাংলাদেশের ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর দাদা, মানে বাংলাদেশে শুনেছি যারাই ওখান থেকে এসেছেন ওখানে আন্তরিকতা খুব বেশি, মানে ওনারা এত আন্তরিকভাবে অতিথিদের অভ্যর্থনা করেন, সেটা সবাই মনে রাখার মতন। আমাদের আন্তরিকতাটা কিভাবে শিখতে হয়, মানে কিভাবে করতে হয়, সেটা শেখার জন্য আমরা যেতে পারি। এত আন্তরিক হবে, আমি মানে বিয়ন্ড ইমাজিনেশন, আমার কল্পনাই ছিল না এত ভালো ওদের ব্যবস্থা, মানে এত ভালো আতিথেয়তা। এটা আমার একটা বিরাট অভিজ্ঞতা, বাংলাদেশ আমার একটা দারুণ অভিজ্ঞতা। আচ্ছা দাদা, অনেক বন্ধুরা আছেন, অনেক কমেন্ট লিখছেন, আমি কয়েকটা একটু পড়ি। হ্যাঁ, অনেকে অনেক হয়তো আমি সবারটা পড়তে পারবো না, দুঃখিত, কিন্তু কিছু আমি পড়ছি। এখন সামনে যাদের লেখাগুলো দেখতে পাচ্ছি, অনিল সরকার উনি লিখছেন, আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি। মানসী ভট্টাচার্য বলছেন এটা ঠিক, উনি হয়তো বাংলাদেশের এই যে আতিথেয়তা সেই ব্যাপারে উনি হয়তো বলেছেন। সুমি মাইতি লিখেছে, মধুমন্তী তোমার সঞ্চালনা খুব সুন্দর হচ্ছে, অনেক ধন্যবাদ। মানসী ভট্টাচার্য নর্থ বেঙ্গল জানে, আচ্ছা। রূপক মিত্র লিখেছেন, পাঞ্জাবিটা দারুণ লাগছে দাদা, প্রণাম। আপনাকে খুঁটি খুঁটি সবাই দেখছে কিন্তু দাদা, আপনি এটা দেখুন। হ্যাঁ, শুধু যে আপনার কথা শুনছে তা কিন্তু নয়, আপনি কি ড্রেস পরে আছেন সেটাও কিন্তু সবাই দেখছে। আচ্ছা, এবার আরেকটা কথা বলে নিই, এই ফাঁকে আরেকটা কথা বলে নিই। রূপক মিত্র একজন প্রতিষ্ঠিত তবলিয়া কলকাতার বুকে, সেই রূপকের দেয়া পাঞ্জাবিটাই আমার পরা, সেই জন্য ওনার চোখটা ওদিকেই পড়েছে এবং উনি খুশি হয়েছেন যে দাদা আমার পাঞ্জাবি। মিতালি চ্যাটার্জি লিখেছেন, কি যে ভালো লাগছে। মিঠু কর লিখেছেন, অসাধারণ। সুপর্ণা চন্দ্র সরকার লিখেছেন, অপূর্ব। মধুমন্তিকে অনেক শুভেচ্ছা, অসাধারণ পরিচালনা তোমার, খুব ভালো লাগছে, ভীষণ ভাবে সমৃদ্ধ হচ্ছি, অনেক ধন্যবাদ। আরো অনেক অনেক কমেন্ট আছে দাদা, আমি সবগুলো পড়তে পারছি না, আবার একটু কথায় আসি, তারপরে আবার কিছু কমেন্ট বলবো আমি। আচ্ছা দাদা, নজরুল ইসলামের প্রতি আপনার একটা অসম্ভব টান, ঠিক তো? ও নজরুল ইসলামের গানের উপর আপনার অসম্ভব একটা টান রয়েছে।
তো আপনার সংগ্রহে নজরুল ইসলামের গান তো অনেকই আছে, আবার সেই দুর্লভ সংগ্রহের কথাই আমি হুম। যাব। কারণ যেরকম দুষ্প্রাপ্য গান আপনি শোনালেন, এবার সব ওই দুর্লভ জিনিসই আপনার কাছে আমি জানতে চাইবো এবং বন্ধুদেরও সেটা দেখানোর চেষ্টা করব। কিছু বলুন দাদা, আপনার এই নজরুল ইসলামের ওপর এই যে একটা অন্যরকম একটা টান, আর একটু দুর্লভ কোনো সঙ্গীতের কথা, এইটুকু আমাকে একটু বলুন। দুর্লভ সংগ্রহের মধ্যে প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে ঢাকায় নজরুল একাডেমির থেকে বছর 12-14 আগে নজরুল ইসলামের সান্নিধ্যে আসা সেই সময়কার শিল্পী, মানে যে নামগুলো সম্বন্ধে আমরা আদৌ পরিচিত নই, এখনকার অনেকেই সেই নামগুলো জানেন না, প্রয়োজন হয় না ইনফ্যাক্ট, তাদের গাওয়া সেই সময় সেই বাজে রেকর্ডিং তো সেই সময় ভালো ছিল না, সমস্ত গান সংগ্রহ করে এটা একটা দুরূহ কাজ করেছে এই নজরুল একাডেমি। সেটা 32খানা সিডির একটা অ্যালবাম বের করেছিল, যে অ্যালবামটা অনেক কষ্ট করে, কিন্তু যে অ্যালবামটা আমি আমার সংগ্রহে এনেছি, যেখানে আমি এমন কিছু পাচ্ছি যেটা কোনোদিনও আমার পক্ষে পাওয়া সম্ভব ছিল না। আমি মানে নজরুল ইসলামকে আরো বেশি করে চিনতে পারছি ওই সমস্ত গানগুলো দিয়ে সেই সময়। তো বললাম যে একটা গলার যে কোনো শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা। 1 মিনিট, আমি 1 মিনিট টাইম নিচ্ছি। হ্যাঁ, আমি এখানে অনেকেই কমেন্ট এই যে সেই করেছেন, সময়ের শিল্পীদের নামগুলো বলছি। হ্যাঁ বলুন। সেই সময়ের শিল্পীদের নাম: এম সিরাজুর রহমান আঙুরবালা, আশ্চর্যময়ী দাস, আশালতা, আশুতোষ মুখার্জি, আব্বাসউদ্দিন আহমেদ, আব্দুল লতিফ, আভা সরকার, অনিমা বাদল, বেলা রানী, ভবানী দাস, বিজন ঘোষ, বিমল গুপ্ত, বীণা চৌধুরী, বীণা দত্ত, বীণাপানি মধুপুর, বীণাপানি চ্যাটার্জি, চিন্তাহরণ মুখার্জি, চিত্ত রায়, মানে এরকম আর কি, সব আনকমন নাম। এবার রেকর্ডিংটা কি যে কোনো একটা বীণা চৌধুরীর একটা গানই হয়তো দিলাম। এরকম। তো এই যে সেটটা, এই সেটটা আমার কাছে আছে। এছাড়া কিছু যেমন নজরুল ইসলামের নিজের গলায় কবিতা, গান, এগুলো আমার কাছে রয়েছে, যেগুলো অবসর সময় আমি সব এগুলো শুনি। এই যে দাদা একটা কি শোনা যায় এখন? হ্যাঁ শোনাচ্ছি। সত্যি দাদা যেসব আমাদের শোনাচ্ছেন দুর্লভ, দুষ্প্রাপ্য, এই শব্দগুলো বোধহয় দাদার জন্য একেবারে সঠিকভাবে প্রযোজ্য। এই যে নজরুল ইসলামের গান,
পাশানে বাগানে গলিরা সুন্দরী উৎসাহ কীর্তনী ছড় পড়ে যায় গলিরা সুন্দরী উৎসাহ। এটা এটা গান। এবার কাজী নজরুল ইসলাম, এই যে ওনার বলা কবিতা। পড়িয়াছি ধরি হস্তপথের কোলে শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে বিশ্বের রবি ভারতের রবি হারা শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে রাতি তাই কি রোগীর ছলনা করিয়া মেলিলে না রাতি তব রসায়িত রসনায় ছিল নিত্য জীবিত গতি তোমার লেখনী ছিলেন ধরিয়া যে মহা সরস্বতী তোমার ধ্যানের আসনে ছিলেন যে এরকম কবিতা আছে, গান আছে, আরো গান আছে। দাদা আমাদের যে এগুলো সব সময়ের সঙ্গে মধ্যে আছে। আমাদের মানে অনুষ্ঠানের যে সময়সূচি সেটা আপনার সঙ্গে বসলে মনে হয় না সেই লিমিটেশনের মধ্যে থাকা যায়। ঘন্টার পর ঘন্টা আপনার সঙ্গে কথা বললেও বোধহয় শেষ হবে না, এত সুন্দর আপনার মানে সত্যি ওই যে বললাম যে দুষ্প্রাপ্য এই শব্দগুলো সত্যি আপনার ক্ষেত্রেই প্রযোজ্য। দেখুন দাদা, সুপর্ণা পাল লিখেছেন আজকাল আধুনিক গানের কম্পিটিশনের জেরে এসব স্বল্প পরিচিত গান সেরকম শোনাই যায় না। আপনাদের অনুষ্ঠানে এসব রেয়ার কালেকশন শুনে ভালো লাগছে, অনেক ধন্যবাদ। শুনতে থাকুন, দেখতে থাকুন। রঞ্জিত চক্রবর্তী লিখেছেন ওনার সম্ভারে আমি খুব উপকৃত। তাহলে তো রঞ্জিত দা যিনি আছেন উনি আপনাকে চেনেন এবং সত্যি উনি লিখেছেন যে আমি খুব উপকৃত। তাহলে এইভাবে আরেকজন লিখেছেন মানসী ভট্টাচার্য, উনি লিখেছেন দুষ্প্রাপ্য সম্ভারে সাজিয়ে সম্রাট। সত্যি দাদা আপনি সম্রাটের জায়গাতেই এখন আছেন। মিঠু কর লিখেছেন সমৃদ্ধ হলাম। আরো বহু কমেন্ট আছে, আমি অতটা পড়ছি না কারণ দাদার কাছে এখনো অনেক কিছু জানার আছে, অনেক কিছু শোনার আছে। এই যে উনি বললেন যে উপকৃত হচ্ছি, এরকম বর্তমান সঙ্গীত শিল্পীদের প্রতি রঞ্জিত চক্রবর্তী বর্তমান সঙ্গীত আরেকবার শোনা গেল বর্তমান সঙ্গীত শিল্পী যারা এখন গান গাইছেন তাদেরকে আপনি কিভাবে কন্ট্রিবিউট করছেন, মানে তারা কিভাবে কন্ট্রিবিউট করছি? হ্যাঁ 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 বলে দিচ্ছি। আমি একটু আগের একটা কথা প্রসঙ্গে আমি কথাটা বলেছি, আর এখন যখন এটাই প্রশ্ন হলো, আমি এরকম অনেককে গান দিই। আমার মেয়ে গান গায়, ওর কাছে যেমন আছি এরকম গান পেতে পেতে মানে অত্যন্ত আবেগের মধ্যে আমার আরেকটি মেয়ে প্রাপ্তি হয়েছে যে আমাকে বাবা বলে ডাকে। এই ওকে আমি এমন ভাবে তৈরি করেছি এই গান দিয়ে সে, এবং কলকাতায় আমি অনেককে গান দিই যে যার প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করলে তাকে আমি গান দিয়ে দিই, কোনো রকম কোনো অসুবিধার ব্যাপার নেই। আমার কন্ট্রিবিউশন বলতে আমি রেডি, কন্ট্রিবিউশনটা চাই আমি, তার জন্য অলওয়েজ একদম, শুধু আমার সাথে যোগাযোগ করবে, গানের প্রয়োজন হলে আমাকে বলবে, কিন্তু গান গাইতে হবে। আমার একটাই কথা, গান না গাইলে আমি কাউকে গান দেব না, গান গাইতে হবে। প্রয়োজনে আমাকে একটা স্যাম্পল হিসাবে একটা গান গিয়ে শোনাবে, আমার দিয়ে একটা গান, তারপর থেকে তার রাস্তা খুলে গেল, তার যখন যে গানের দরকার আমি তাকে দিয়ে দিই। আমার এই কন্ট্রিবিউশনটা ছিল, আছে এবং থাকবে। দাদা আপনার এই কথাটা শুনে যারা শিল্পী তারা কিন্তু মানে নিশ্চিন্ত হলেন, যাক বাবা দুষ্প্রাপ্য জিনিসগুলো পাওয়া যাবে। প্রাসঙ্গিক আরেকটা কথা বলে দিই, একটু আগে এই রঞ্জিত চক্রবর্তী বাবুর একটা কমেন্ট পড়লেন আপনি। হ্যাঁ, রঞ্জিত চক্রবর্তী লিখেছেন কি উপকৃত তিনি, তাই তো?
উপকৃত হন। হয়েছেন। মানে এই রঞ্জিত বাবু, রঞ্জিত বাবুকে আমি ভেরি রিসেন্ট দুটো গান দিয়েছি, যে দুটো গান খুব কম শোনা যায়, এবং রঞ্জিত বাবু সে দুটোর এত সুন্দরভাবে গেয়েছেন। লাস্ট যে গানটা দিলাম সেটা হচ্ছে 1976 সালে উত্তম কুমারকে দিয়ে মহালয়া করা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক। যেটা কলকাতার বাঙালি সমাজ যেটা মেনে নিতে পারেনি, বাধ্য হয়ে আকাশবাণী কর্তৃপক্ষ পঞ্চমীর দিন আবার সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়াটা ব্রডকাস্ট করতে বাধ্য হয়েছিল জনগণের চাপে পড়ে। কিন্তু সেই যে হেমন্ত মুখোপাধ্যায় সুরে সেই যে ইটা করেছিল, মানে মহালয়ার বদলে ওটার নাম দিয়েছিল হচ্ছে, বলছি নামটা ছিল ভুলে যাচ্ছি চট করে, দেবীম দুর্গতি হারিণীম, সেটা নাম দিয়েছিল। এবং তাতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে অনেক বড় বড় শিল্পীরা গান গেয়েছেন। কিন্তু যেহেতু ওটা মানে এত বেশি অ্যান্টি প্রোপাগান্ডা, যে মানে অরিজিনাল মহালয়া ছাড়া আমরা শুনবো না, অন্য কিছু শুনবো না, ওটার কথা সবাই ভুলেই গেছে। কিন্তু সেই মহালয়ার মধ্যে মান্না দে একটি গান গেয়েছিল, একটি অসাধারণ গান, আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি আমি, একটু শুনিয়ে দিচ্ছি। এই গানটা আমি রঞ্জিত বাবুকে দিয়েছিলাম, এবং রঞ্জিত বাবু এই গানটি গেয়েছেন, অসাধারণ সুন্দর গেয়েছেন। এই দেখুন, এই যে জগবন্দিনী জগদম্বিকা জগবন্দিনী জগদম্বিকা দুর্গতি হারিণী দুর্গে এই একটা গান। তো কাজেই এই রঞ্জিত বাবুর মতো মানুষদের আমি একটা কথাই, মানে তারা উপকৃত হয়েছে না, আমি এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরকেই ধার করব। মানে নিয়ে এসো যত, আমি যেন তার থেকে বেশি পাচ্ছি। ওনারা গাওয়াতে আমার এই সংগ্রহটা সার্থক, যে না আমি সংগ্রহ করেছি, আমি তাদের দিয়েছি, তারা গেয়েছেন এবং প্রপারলি জাস্ট খুব সুন্দরভাবে তারা গানটা গেয়েছেন। এর থেকে বেশি আমার আর কোনো কিছু চাওয়া নেই। খুব ভালো দাদা। তারা ফিরিয়ে দিয়ে আমাকে কৃতজ্ঞতায় রাখছেন, আমি খুব খুশি তাদের প্রতি। আমি এরকমই সবাইকে দেই, এবং যারা যারা গাইবে আমি প্রত্যেককে দেব, এটাই আমার কন্ট্রিবিউশন থাকবে। খুব ভালো, খুব ভালো দাদা। একজন লিখেছেন, ওনার নামটা তো আমি জানি না, এখানে লেখা আছে বাহারিয়া ফালাকাটা, মানে ওনার প্রোফাইল নামটা বাহারিয়া ফালাকাটা। উনি লিখেছেন বিরাট সংগ্রহ শুধু নয়, সঙ্গীতের খুঁটিনাটি দখলে রয়েছে কাকুর। আমাদের সৌভাগ্য আলিপুরদুয়ার জেলার একজন মানুষ উনি। মানে বুঝতে পারলাম যে উনি আলিপুরদুয়ার থেকে দেখছেন আর কি। বা খুব ভালো লাগলো আপনারা সবাই। ফালাকাটা একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমার একটি পেজ চালায়, ও খুব ভালো একটা পেজ চালায়, আমি চিনি ওকে। আমাদের অনেক জুনিয়র দেখেই কাকু বলেছে, কিন্তু খুব ভালো। এই ব্রততী মুখোপাধ্যায় বলছেন যত শুনি তত বিস্ময় বাড়ে। সত্যি তাই, আমারও এখন তাই হচ্ছে, যত দেখছি শুনছি তত বিস্ময় সত্যিই বাড়ছে। আচ্ছা দাদা, এবার একটা প্রশ্ন করি, যে ব্যক্তিগত পছন্দের গানকে যদি আপনাকে বলি যে একটা লিস্ট করুন ক্রমান্বয়ে বলতে গেলে, সেই তালিকাটা আপনার কি রকম হবে? মানে আপনার পছন্দ, আপনার তো অজস্র, মানে হাজার হাজার গান। এক নম্বর ঠুমরি, 2 নম্বরে বাংলা রাগ প্রধান, 3 নম্বরে পিওর ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট ভোকাল, 4 নম্বরে নজরুল গীতি। বাহ, মানে শাস্ত্রীয় সঙ্গীতের দিকে গজল, হ্যাঁ শাস্ত্রীয় সঙ্গীতের দিকে, শাস্ত্রীয় সঙ্গীত। বাহ, মানে
প্রথম আপনি বললেন ঠুংরি, তাই তো? 1 নম্বরে ঠুংরি। প্রথম হচ্ছে টুংরি। টুংরি আমার ভীষণ প্রিয়। আমার সংগ্রহে প্রায় কি বলবো, প্রায় 800-র মতো ঠুংরি আছে। উফ, ভারতবর্ষের অসাধারণ। সমস্ত বিখ্যাত গায়ক গায়িকাদের। বললাম যে আমার সংগ্রহ, আমার নিজের যা সংগ্রহ ছিল সেটা তো আছেই, তার সাথে আমার মামা আমাকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন, আমি সারা জীবনে আমি সেটা, আমার এই যে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন, এই কম্পিউটারের প্রথমেই আমার সেই মামার মুখটি আছে। আচ্ছা, তাকে আমি প্রণাম জানাই। তিনি যেখানে থাকুন, তিনি আমার প্রণাম নিন, তিনি আশীর্বাদ করুন আমাকে, তাহলে পরেই আমি এরকম ভাবে চালিয়ে যেতে পারি। নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই ওনার আশীর্বাদ তো অবশ্যই আছে আপনার সঙ্গে। দেখুন দাদা, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমরা 1 ঘন্টা কাটিয়ে দিলাম, এখনো কিন্তু আমার কথা শেষ হয়নি। আমি আরেকটু সময় আপনার থেকে চেয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে শুনতে। আপনারাও আরেকটু থাকুন আমার সঙ্গে, দাদার সঙ্গে আরেকটু কথা বলে নিই। আচ্ছা দাদা, আরেকটা কথা জানতে ইচ্ছা করছে যে প্রয়াত এবং বর্তমান জুটি যদি লাইভ আপনার শুনতে ইচ্ছা করে, কোন মানে কাকে কাকে আপনি পছন্দ করবেন? প্রয়াত এবং বর্তমান দুটোই প্রয়াত এবং বর্তমান লাইভ যদি প্রয়াত কোনো বললে আমি সমবেত সঙ্গীত শুনবো একটা। প্রয়াত বললে আমি সমবেত সঙ্গীত একটা শুনতে যদি চাই, সে দেবো। হ্যাঁ, সমবেত সঙ্গীত শুনবো। আমির খান সাহেব, বেগম আক্তার, মেহেদী হাসান 3 জন গাইবেন। তার সাথে যন্ত্রাংশের সঙ্গে থাকবেন নিখিল ব্যানার্জি, বিলায়েত খান সাহেব, তবলায় থাকবেন আল্লাহ রাখা খান সাহেব। একটা সমবেত সঙ্গীত শুনবো। দুর্দান্ত, মানে ভাবাই যায় না। ঠিক আছে, এই আর আর বর্তমানে তো মানে দুটো শ্রেণী। একজন যারা একটু বয়স্ক হয়ে গেছেন, শ্রীমতী বিদুষী অনুসুয়া মুখোপাধ্যায়, শ্রীমতী খেয়া চট্টোপাধ্যায়, শ্রীমতী নির্মলা মিশ্র, চক্রবর্তী, অবভিয়াসলি অবশ্য মানবেন্দ্র মুখোপাধ্যায় নেই এখন। মানবেন্দ্র মুখোপাধ্যায়কে আমি একটা আলাদা জায়গাতে আমি রাখি। মানবেন্দ্র মুখোপাধ্যায় আমার একটা অন্য জায়গায় তিনি আছেন। তাকে আমি শুধু মানে তাকেও নজরুল ইসলামের মতোই আমি শয়নে স্বপনে তার গান শুনি, মানে তিনি আমার এতটাই প্রিয়। আচ্ছা, আমার ইসের গান ভালো লাগে, আপনার শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গান ভালো লাগে, আমার রূপঙ্করের কিছু গান খুবই ভালো লাগে, ওর গলাটা খুব ভালো লাগে। তারপরে মনোহর ভট্টাচার্যের গান, হ্যাঁ নচিকেতাকে, হ্যাঁ নচিকেতা চক্রবর্তীকে পছন্দ। মানে কি, নচিকেতা চক্রবর্তীর এই যে মানে নানা অন্যান্য যে জাতীয় গানগুলো আছে, গানগুলোর জন্য নয়, আমি নচিকেতার মেজাজটাকে আমি ভীষণ রকম পছন্দ করি। আমি এটা জানি যে নচিকেতা আমার মতে মেহেদী হাসানকে ভীষণ রকম ভালোবাসে, যার জন্য ছোট থেকে মেহেদী হাসান খান সাহেবকে শুনে শুনে ওর নিজের মধ্যে একটা মেহেদী হাসানের একটা মেজাজ আছে। আমি সেই মেজাজটাকে ভীষণ রকম ভাবে আমি অ্যাপ্রিসিয়েট করি, আমার ভীষণ পছন্দের। যার জন্য নচিকেতার অনেক গান আমার ভালো লাগে। কিছু গান আছে রেয়ার গান, যে গান সেইভাবে পাবলিসাইজড হয়নি। যেমন সবাই শুনেছে ওই শ্রাবণ ঘনায়, কিন্তু তার একটি গান আছে শ্রাবণ দিনেতে যদি, একটি অসাধারণ গান। এটি কিন্তু সেইভাবে পরিচিতি নেই। যারা নচিকেতার গান গায় তাদের মধ্যে একমাত্র ওই গিটার বাজায় রূপক, ও ছাড়া আমি আর যে একমাত্র ওকে আমি একবার একটা লাইভ অনুষ্ঠানে রিকোয়েস্ট করেছিলাম, ও তখন গানটা আমাকে গেয়ে শুনিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আমি গান শুনি। সেই গান শুনলে বোঝা যায় যে নচিকেতা বেসিক্যালি কিরকম গাই। আমার ওর মেজাজটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, আমার ভালো লাগে। বাহ দাদা, আরেকটুখানি দু একটা জিনিস একটু জেনে নিই। ব্যক্তিগত সংগ্রহে কাদের সব সৃষ্টি রাখতে আপনার ইচ্ছে করে? আপনার তো সবারই ইচ্ছে করে, জানি সবার সৃষ্টি আপনার। শুনতে পেলাম না, শুনতে। ব্যক্তিগত সংগ্রহে এই যে আপনার সংগ্রহ রয়েছে, আরেকবার কাদের সব সৃষ্টি আপনার রেখে ইচ্ছে করে?
আমির খাঁ সাহেব, নিখিল ব্যানার্জি, বিলায়েত খাঁ সাহেব, তারপর বিসমিল্লাহ খাঁ, মেহেদী হাসান, শোভা গুর্তু, এদের। এবং এর বাইরেও আরো অনেক আছে, মানে আমি এখনকার ইসে বলছি, আমি আগে সেই এনায়েত খাঁ সাহেব যে সময় ছিলেন আমি সেই সময় যাচ্ছি না, আমি এই সময়ের কথা বলছি, মানে হালফিল রিসেন্ট পাস্টে যারা ছিলেন আর কি, আমি তাদের কথা বলছি। দাদা একজন মানে একজন আমাদের মানে অনুসুয়া মুখোপাধ্যায় দিদি একজন দেখছেন আমাদের অনুষ্ঠান, উনি কি লিখেছেন দেখুন, আমার একটা অনুরোধ আছে, এই অনুষ্ঠানটা আবার হোক, একবার নয় আর বার পাঁচেক হোক। দিদি বুঝতে প্রণাম, পারছেন তো? দিদি প্রণাম, দিদি আমি প্রণাম জানাই শ্রীমতী অনুসুয়া মুখোপাধ্যায়, বিদুষী অনুসুয়া মুখোপাধ্যায়, একটু আগে হ্যাঁ, যার দিদিও কথা আমাদের বললাম যে অনুষ্ঠান দেখছে। হ্যাঁ দিদি অনুষ্ঠান দেখছেন। আমারও খুব ভালো লাগছে যে দিদি আমাদের অনুষ্ঠান দেখছেন, এবং এইভাবেই আমাদের সঙ্গে থাকলে আরো খুব খুশি হব। তবে দিদির কথাটা দেখুন, একবার নয় বার পাঁচেক হোক। মানে এই ১ ঘন্টা পরিসরে আপনার সঙ্গে, ওই যে আমি প্রথমেই বললাম না যে এই ১ ঘন্টা পরিসরে হবে না, এইটুকু সময় হবে না। আমরা সময়ের একদম শেষের দিকে চলে এসেছি। কিন্তু হ্যাঁ দাদা আরেকটা কথা আমি বলি যে কোনো স্মরণীয় ঘটনা, না স্মরণীয় ঘটনা শোনার আগে আরেকটু আমি বলি যে আপনি তো মান্না দের ভীষণ সান্নিধ্যে এসেছিলেন। একটা সময় আপনি অনেকটা সময় কাটিয়েছিলেন দিনের মান্না দের সঙ্গে। তো সেই হ্যাঁ, অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করেন দাদা। এটা এটা এতক্ষণ আপনি আমার থেকে সময় চাইলেন ২-৩ মিনিট, এটা আমি ৩-৪ মিনিট সময় চাইলাম। হ্যাঁ, নিশ্চয়ই। দেবপ্রসাদ দাস, দেবপ্রসাদ দাস আমার ছোটবেলার থেকে বন্ধু। আলিপুরদুয়ারে যখন আমরা কোনো ক্লাসিক্যাল অনুষ্ঠান পেতাম না, তখন আমরা কুচবিহারে, আমাদের ছোটবেলার থেকে কুচবিহারে ক্লাসিক্যাল প্রোগ্রাম হতো, আমরা সেই প্রোগ্রামগুলো শুনতে যেতাম। এবং দেবপ্রসাদ দাস নামে আমার সেই বন্ধু, সে ভালো গান গাইতো, তো আমরা সব একসাথে যেতাম। দেবপ্রসাদ দাস একজন খুব অসাধারণ একজন লেখক, এবং মান্না দেকে নিয়ে গবেষণা করছে, কিন্তু আনফরচুনেটলি ও একটা অসুস্থতার কারণে ওর গলা দিয়ে ভয়েসটা ঠিক মতো বেরোয় না, অ্যাটলিস্ট মানে মুখোমুখি যে থাকে সে শুনতে পায় না। তো মান্নাদের জীবনের প্রথম এবং একমাত্র আত্মজীবনী, যে আত্মজীবনীটি পরবর্তীকালে দাড়ি কমা সহ চুরি হয়ে গিয়ে একটা ব্যাপক মার্কেটিং করে যায়, একটা ব্যাপক পাবলিকেশনের ব্যানারে থেকে, মানে খুব নামকরা পাবলিকেশনের ব্যানারে থেকে হয়, সেটা নামটা আমি আর বলছি না। সেই বইটি লেখার জন্য অ্যাপয়েন্টমেন্ট মান্না দে দেন 1991 সালের 7ই জুন থেকে 6ই জুন থেকে 11ই জুন পর্যন্ত। তো যেহেতু আমার বন্ধুর ভয়েসে একটা প্রবলেম ছিল, সেহেতু মান্নাদের বাড়িতে আমরা গিয়ে পৌঁছই 6 তারিখ সকালবেলা, উনিও 6 তারিখ বম্বে থেকে আসেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে। এবং সেই 6 তারিখ থেকে 6, 7, 8, 9, 10, 11, 10 তারিখ পর্যন্ত, 11 তারিখেও গিয়েছিলাম কিন্তু সেদিন ইন্টারভিউ ছিল না। এই কদিন মান্নাদের বাড়িতে সকাল থেকে শুধু দুপুরে খাওয়ার সময়টুকু আমরা বেরিয়ে আসতাম, বেরিয়ে এসে বাইরে খেয়ে নিতাম, খেয়ে আবার ঢুকতাম ওই রাত 8টা 9টা পর্যন্ত ওই মান্নাবাবুর সাথে তার বাড়িতে হোমলি, একদম হোমলি পরিবেশে, একদম ঘরোয়া পরিবেশে বসে তার সাথে সমস্ত কথাবার্তা আমরা বলতাম। এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। অনেক কিছু, এমন অনেক কিছু ওনার কাছে জানতে পেরেছি, শিখতে পেরেছি, যেটা ভাঙিয়ে আমি এখনো চলছি। যেমন একটা উদাহরণ দিই, ওনাকে বলেছিলাম যে অস্ফুট কথাটা এরকম অস্ফুট ভাবে কিন্তু কেউ বললো, দেখো এই প্রোনাউন্সিয়েশনটাই হচ্ছে বাংলা গানের একমাত্র জিনিস, এটা ঠিক থাকলে গানে কোনোদিনও অসুবিধা হবে না। আজকের শিল্পীদের মধ্যে সেই জিনিসটা খুব কম। আকাশ কথাটা যখন বলবো তখন আকাশের ব্যাপ্তিটা যেন আকাশের মতো হয়, আকাশ এরকম ভাবে যেন হয়। 1 নম্বর। আমায় আকাশ বলল, আমায় আকাশ বলল, আমারই একটি গান আছে, মান্না দে বলছেন আমায় আকাশ বলল, এটা যে গাইছে সে বলছে কি আমায় আকাশ বলল। এই আমায় আকাশ বানানটা হবে সরেয়া, ময়াকারে মা, অন্ত্যেষ্টিয় আকারে কা, আ কয়াকারে কা, তালি বস, কিন্তু সেটা তা হবে না, এটাকে আলাদাভাবে আমায় আকাশ বলল।
এই ঠিক, ঠিক। জিনিসটা যে রাখতে পারবে সে গাইতে পারবে, সে জীবনে উন্নতি করতে পারবে। এই দিকটাতে, এই দিকটাকে কেউ যদি ইগনোর করে তার পক্ষে কিন্তু দাঁড়ানো মুশকিল। এবং আমাকে এটাই, এই প্রসঙ্গে উনি বলেছিলেন যে আমি যখন কলেজে পড়ি, আমাদের এক বিদেশি অধ্যাপক ছিলেন যিনি শুধু এইচ উচ্চারণটা, আমরা যেটা এইচ বলি, সে হেইচ, এই যে উচ্চারণটা, এই উচ্চারণটা শেখাতে তাদের 7 দিন লেগেছিলেন। বলেছিলেন তখন শিখেছিলাম যে এইচ এর উচ্চারণটা কিরকম হয়। এই ব্যাপারগুলো মান্নাদার থেকে ভীষণভাবে জেনেছি, ভীষণভাবে। এবং মানে এটাও আমার একটা বিরাট ক্যাপিটাল। সেই এতদিন প্রায় 20-22টার মতো ক্যাসেটে ইন্টারভিউ করে নিয়েছিলাম, সম্পূর্ণটাই আমার সাথে কথা। আমরা এপিসোড করে নিয়ে যেতাম আমার শৈশব, আমার কলেজ জীবন, আমার কুস্তি, বাস, আমার বিয়ে, আমার মা, এই জাতীয় প্রশ্ন করে নিয়ে যেতাম। এক দিন এক একটা ক্যাসেটে সেই প্রশ্নগুলোর উত্তর উনি এমনি কথাবার্তা বলছি, তারপর থেকে বের করে নিয়ে এসে আমার সেই বন্ধু দেবপ্রসাদ দাস, সেই দেবপ্রসাদ দাস সেটাকে লিপিবদ্ধ করে। এবং আমি নিরালায় বসে একটি বই, এই যে সেই বইটি, আমি নিরালায় বসে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা 2টো ক্যাসেট দিয়ে বইটা বের করা হয়। আচ্ছা। এটা সেই বই মেলায় বের করা হয় যে বই মেলায় আগুন লাগে কলকাতায়, 97 এ মুখার্জি পাবলিকেশন থেকে আমি নিরালায় হয়ে গেছে, ঠিক আছে। এমনকি দাড়ি কমা সহ চক্ষুদান হয়ে গেছে। কারণ আমি একটা জায়গায় ভুল করেছিলাম ইন্টারভিউ নিতে গিয়ে, সেটা হচ্ছে কথায় কথায় বলেছিলাম, মানে মান্না দে বলেছিলেন যে কাকার কাছে গান শিখছি, হঠাৎ চোখ খুলে দেখলাম, হঠাৎ তাকিয়ে দেখলাম একটি বাচ্চা মেয়ে এক ডালি শিউলি ফুল নিয়ে আমার অপেক্ষায় আছে। তো এই কথাটা যখন লেখা হয়, স্লিপ অফ দ্য পেন দেবপ্রসাদ দাসের হাত থেকে বেরিয়ে যায় যে কাকা এই কথাটা, কাকা হঠাৎ তাকিয়ে দেখলেন, এই ব্যাপার। তো এটা তো ভুল, কাকা তো তাকিয়ে দেখতে পারেন না, তিনি তো জন্মান্ধ। কিন্তু যিনি এটিতে চক্ষুদান করেছেন তিনি সেই কথাটি পর্যন্ত নকল করেছেন, এবং বইয়ের দাড়ি কমা সহ সম্পূর্ণটা তিনি চক্ষুদান করে বাজারে ভীষণভাবে ওটা চলেছে। আমি নামটা বলছি না, একটি বড় পাবলিকেশন। এটা দিয়ে অনেক গন্ডগোল হয়েছে। তো কাজী মান্নাদের সান্নিধ্যটা ভীষণ রকম পেয়েছি, ভীষণ রকম পেয়েছি। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, মান্নাদে আমাকে একটা চিঠি দিয়েছিলেন, একটা লিখে দিয়েছিলেন। এই যে লেখাটা আগে দেখিয়ে দিচ্ছি। দাদা একটু ডান দিকে ধরুন, আর একটু উপরের দিকে, একটু উপরে, একটু উপরে। না, আপনার দেখা যাচ্ছে, আর একটু সরবে আপনার হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। কোন দিকে? এবার ঠিক ছিল, দেখা যাচ্ছে লেখা বেশি সরে গেল। একটু আপনার ডান দিকে নিন। না, এইবারে ঠিক আছে, ঠিক আছে। আসলে নেটের একটু মানে অসুবিধা হয়, তো এবার বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে তো, এখানে উনি লিখেছেন, অরুণ, it was indeed very, অরুণ, হ্যাঁ, it was in talking to you and Debu, recollecting my old days and opening my heart to you both, which I normally don't do. তিনি বলেছেন যে এরকম ওপেন হার্ট আমি কথা বলি না কারোর সাথে কোনোদিনও। But this is not the end of our association. I shall be looking forward to meeting you maybe in couple of months and time. In the meanwhile, উনি উইশ করেছেন যাতে আমরা ইলিশ মাছ খাই, কারণ উনি জানেন আমি নর্থ বেঙ্গলে থাকি, অ্যাডজেসেন্ট টু বাংলাদেশ, কাজে হয়তো ইলিশের আমাদের বেশি আছে। তাই বলেছেন I wish you both a happy warm monsoon, lot of hilsa, with best compliments, মান্নাদা। আমার এগুলো প্রাপ্তি আমি পেয়েছি। এবং সেই সময় মান্নাদে মারা যাওয়ার পরে
কলকাতায় থেকে সেই সময় পত্রিকায় এই চিঠিটা ছাপা হয়েছিল, এই চিঠিটাও ছাপা হয়েছিল। তো সেটা অনেকেই জানেন যে মানে কারণে আমার সাথে একটা ভীষণ রকম যোগাযোগ মান্নাদের ছিল, এবং এর জন্য আমি খুব মানে আমার বিরাট প্রাপ্তি। সত্যি সত্যি বিরাট তাই। প্রাপ্তি আলিপুরদুয়ারের মানে হ্যাঁ একদম, এটা আমার ভীষণ। আমি বলতে যাচ্ছিলাম যে দাদা স্মরণীয় কোনো ঘটনা যদি বলেন, তো এটাও তো একটা ভীষণই স্মরণীয় ঘটনাই আপনি বললেন। হ্যাঁ আরো যদি কিছু থাকে হ্যাঁ, দাদা একটু শেয়ার করুন। দুটো স্মরণীয় ঘটনা বলি, এই মুহূর্তে আমার দুটো মনে পড়ছে। একটা হচ্ছে সদ্য ফুল প্যান্ট পরে কুচবিহারে সেই প্রোগ্রাম শুনতে যাওয়া, তার আগে হাফ প্যান্ট পরে যেতাম। কেরামতুল্লাহ খাঁ সাহেব, গোলাম মোস্তফা খাঁ সাহেব, বাহাদুর খাঁ সাহেব এরা এসছেন কুচবিহারে প্রোগ্রাম করতে। তো অটোগ্রাফ নেব, একটু আগে গিয়ে একটু কথা বলবো, যেহেতু আমি তবলা বাজাই, কেরামতুল্লাহ খাঁ সাহেবকে একটু দেখবো। তো সার্কিট হাউসে গিয়েছি, গিয়ে দেখি ওই লনটার মধ্যে একটা ফুল গাছ দেখছেন, একটি লুঙ্গি পরা আর একটা কিরকম যেন একটা ফতুয়া টাইপের বোধহয় জামা পরা ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। আচ্ছা আমি ভেবেছি মালি দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি ডেকেছিলাম, এই যে ভাই একটু এদিকে এসো, একটু এদিকে এসো। উনি এগিয়ে এসেছিলেন, এগিয়ে এসে क्या हम लोग करामतुल्लाह खान साहब आया क्या? बोले हाँ आया। हम लोग उनका घर, বলে ও। তো ওই ঘরে গিয়ে দেখি ঘরটা বন্ধ, এর মধ্যে পাশে দেখি উনি ঘরটা খুললেন, मैं करामतुल्लाह खान साहब নিজেই বললেন। আমি লজ্জা, কাঁদবো না হাসবো না কি করব, সাথে সাথে পায়ে নিয়ে বলেছি যে মানে যাতে ক্ষমা করে। এই একটা। আর একটা না বললেই নয়, সেটা হচ্ছে আমার গান সংগ্রহের সাথে এটা যুক্ত। কলকাতায় একটা ফ্লাড হয়েছিল 87-এ, পঞ্চাননতলা অঞ্চলটা একদম ডুবে গিয়েছিল। আমি সেই সময় পঞ্চাননতলাতে ছিলাম। তার আগের দিন গড়িয়াহাটে গিয়ে একটি গান, পার্টিকুলার একটি গান, সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া সোনার হাতে সোনার কাকন কেকার অলংকার, গানটা আমি কোথাও পাচ্ছিলাম না। তো আমি গড়িয়াহাটে গিয়ে একজনকে বললাম, সে বললো আমি কালকে এনে দেবো। এই আমি বললাম ওয়েদার এরকম খারাপ, বৃষ্টি, বলে বৃষ্টি হোক বন্যা হোক আপনি আসবেন তো? আমি বললাম হ্যাঁ আমি আসবো। বললো আমি এনে রাখবো, আপনি নিয়ে যাবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। কিন্তু সেই 87 সালে সেই বন্যায় আমি কিন্তু পরের দিন ওই কোমর সমান জলে, কলকাতার রাস্তা জানি না কোথায় ম্যানহোল আছে কি বৃত্তান্ত, অত সরগরও নেই, আমরা ডুয়ার্সের মানুষ, কলকাতায় আমার বাড়ি আছে, কিন্তু আমার জ্যাঠামশাইয়ের বাড়ি কলকাতায়, ওখানেই আমরা যাই। রাস্তা তো আমার পরিচিত না। পঞ্চাননতলায় বেড়াতে গেছি এক বন্ধুর বাড়িতে, বন্ধুকে নিয়ে। আমি ওই কোমর সমান জলে গিয়ে দেখি সেই ভদ্রলোক কিন্তু আমার জন্য ক্যাসেটটা নিয়েছিলেন, এবং সেই ক্যাসেটটা আমি নিয়ে এসেছি। আমার কাছে ক্যাসেটটা এখনো আছে, এটা বন্যায় যায়নি, কারণ এটা অন্য জায়গায় রাখা ছিল। এটা আমার একটা স্মরণীয় ঘটনা, ওই ক্যাসেট সংগ্রহ করতে যাওয়াটা। সে গানটা আছে আমার কাছে। সত্যি স্মরণীয় ঘটনাই, একদম ঠিকই। দাদা আমরা তো অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এলাম, বন্ধুরাও যদিও আমাদের সঙ্গে আছে, অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ কথা। এই যে দিদি লিখেছেন না 5 বার আপনাকে আনতে হবে, আপনার সব মানে গান যেটুকু শোনালেন, মানে সব বন্ধুদের কিন্তু মন ভরলো না। মানে ওনারা দিদিকে প্রণাম। দিদির মতো মানুষ হয় না, দিদির মতো মানুষ হয় না। আমি দিদির সাথে একটা ছবিও তো দেখালাম, বললাম যে দিদি আমাকে ভাই ডাকেন, কিন্তু কিন্তু ভালোবাসেন পুত্রবৎ, আমাকে বাবু ছাড়া ডাকেন না, তুই ছাড়া ডাকেন না। আমি গান পছন্দ করি দেখে এই বৃদ্ধ বয়সেও দিদি আমার জন্য, আমার সংগ্রহে রাখার জন্য, আমার কম্পিউটারে একটা জায়গা আছে দিদি ইন হার ওল্ড এজ। দিদি আমাকে গান গেয়ে পাঠান, আমি সেগুলো এখানে ঢোকাই, আমি রেখে দিই। আমি দিদিকে ভীষণ রকম শ্রদ্ধা করি, দিদির গানের আমি ভীষণ ফ্যান, প্রচন্ড রকম ভালো। এবং আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সেটা হচ্ছে আমার মেয়ে গান গায়, আমার মেয়ের শান্তিনিকেতনে থাকে। ও একবার দিদির সাথে দেখা করানোর জন্য নিয়ে গিয়েছিলাম,
আমার মেয়েকে তিনি গান গাইতে বললেন। আমার মেয়ে বলল যে আমি হারমোনিয়ামটা অত সরগর না এই আন্টির সামনে। তখন দিদি বললেন তুই কি গান গাইবি, তুই কর, আমি আছি। তো মেয়ে তখন বলল যে দিদি আমি আপনার গাওয়া গানই গাইবো, বলে ও জাগো অরুণ ভৈরব গানটা গাইলো, আর দিদি হারমোনিয়াম বাজালেন। এটা আমার একটা বিরাট প্রাপ্তি, বিরাট প্রাপ্তি। এই এবং কয়েকদিন আগে ওই যে আরেকজন মেয়ের কথা বললাম যে যে আমাকে বাবা ডাকে, এই প্রিয়াঙ্কি চক্রবর্তীকে একটা গান তুলে দেওয়ার জন্য আমি দিদির সাথে কনফারেন্স লাইনে, দিদি গানটা ওকে তুলে দিলেন। দিদি ওকে দেখেননি, দিদি ওকে চেনেননি। এত উদার মন যদি সমস্ত শিল্পীদের থাকে, তাহলে আমাদের বাংলায় গানের অনেক উন্নতি, কোন রকম কেউ আটকাতে পারবে না। কিন্তু সবাইকে এরকম উদারতা থাকতে হবে, সবার যদি এরকম উদারতা থাকে তাহলে কোনো ব্যাপার নেই। আমি চাই এরকম একটা পরিবেশ আসুক, যখন যে বাচ্চাটা আজ হলো সেই বাচ্চাটা যেন তার ভবিষ্যতে গান রকমের একটা পায়, কোন রকম বাধা না পেয়ে যাতে এগিয়ে যেতে পারে, সিনিয়রদের যাতে সবসময় সহযোগিতা পায়, যাতে গান গাইতে পারে। আমি তো অ্যাটলিস্ট, আমি যতদিন আছি আমি সবার জন্য আছি। আবারও বলছি, শেষে আমি থাকবো। এটাও আপনার একটা উদারতার পরিচয় আমরা পাচ্ছি, যে আপনি মানে এত কষ্ট করে সংগ্রহ করে যে গান, মানে বলতে গেলে সারা জীবন ধরেই আপনি সংগ্রহ করছেন এত দুষ্প্রাপ্য গান, এত সুন্দর সুন্দর, এত মজার গান, এই যে অনায়াসে আপনি দিয়ে দিচ্ছেন সবাইকে, এটাও তো একটা বিশাল বড় উদারতারই পরিচয় আমরা পাচ্ছি। মানে আপনার মনটাও কত বড় সেটাও আমরা বুঝতে পারছি। সত্যি কি, মানে আপনি বলছেন যে একটা দিলে আমি 2টো ফ্রি, 10টা ফ্রি। হ্যাঁ, মানে এই যে একটা ফ্রি, সত্যি খুবই ভালো লাগে। কিন্তু সেটা প্রপারলি ইউটিলাইজ হতে হবে। প্রপারলি যা চাইবে, আমার এই কম্পিউটারে, আমার 2 টিবির কম্পিউটার, প্রায় 1.5 টিবি আমার ভর্তি আছে, যা চাইবে আমি দিয়ে দেবো। খুব ভালো লাগলো দাদা। সেটাকে ইউটিলাইজ করতে হবে। আরেকটা যদি সে ব্যবহার করে, যদি সে গান গায়, হ্যাঁ হ্যাঁ বলছি দাদা, তাহলে পর আমি দিয়ে দেবো। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার ভয়েসটা একটু কেটে কেটে যাচ্ছিল। শুনতে পেলাম না ঠিক। মানে আপনার ওখানে আপনার কথাটা একটু কেটে কেটে আসছিল মাঝখানে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি আর আপনাকে আটকে রাখছি না। আবারও আমি এখনই সবার সামনে বলছি দাদা, আরেকদিন আপনাকে আসতেই হবে। হ্যাঁ, এটা আমারও দাবি এবং সমস্ত বন্ধুদের দাবি, যে এইটুকু সময়ে এত আপনার সংগ্রহের মধ্যে যে গান রয়েছে সম্ভব না। হ্যাঁ দাদা, একটা কথা বলি, এই যে আপনি এত গান শুনছেন, আপনার তো অসাধারণ গান তৈরি হয়েছে ছোট থেকেই, এবং প্রচন্ড অভিজ্ঞতা শাস্ত্রীয় সঙ্গীত এবং বিভিন্ন রকম গানে। নতুন প্রজন্মের শিল্পীদের আপনি কি বলবেন? কিছু যদি একটু ওনাদের অ্যাডভাইস করেন, যারা নতুন গান শিখছে, ছোট যারা বা যারা একটু বড় হয়েছে, কিভাবে শুরু করলে ভালো হয়, কিভাবে গানটাকে এগিয়ে নিয়ে গেলে ভালো হয়, কিভাবে, এই যে আপনি শাস্ত্রীয় সঙ্গীতের কথা বললেন, এটা তো আমাদের একটা বেসিক গ্রামার, সারেগামা পাধানিসা আমাদের শিখতেই হবে। সেটা যখন আমাদের গলায় লাগবে সুরটা, তারপরে আমরা গানের দিকে এগোতে পারি, বা যে যেদিকে যাচ্ছে। আপনি একটু নতুন প্রজন্ম যারা আছেন তাদের একটু কিছু অ্যাডভাইস করুন দাদা। আপনি তো ভীষণ মানে অভিজ্ঞতায় মানে একদম। আমার নিজের মানে যত সামান্য যে অভিজ্ঞতাটুকু আছে, তাতে আমি একটা কথাই বলবো, যে 70%, মোর দ্যান 70%, আমি বলবো 3% শুনতে হবে, 1% রেয়াজ। রেয়াজ করলে আর 3% যদি শোনার প্র্যাকটিসটা থাকে, অবশ্যই ভালো 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 গান, নট নেসেসারিলি যে আমাকে খেয়াল শুনতে হবে, ঠুংরি শুনতে হবে, একটু ভালো গান শুনতে হবে। 3% শুনলে ওই 1% 8% হয়ে যাবে, মানে 200-র মধ্যে চলে যাবে, ওটা 200% হয়ে যাবে। আমি শোনাতে ভীষণ বিশ্বাসী, এবং আমি এটা বিশ্বাস করি যে শুনলে পর যে উন্নতি হয়, যতখানি উন্নতি হয়, পরবর্তীতে রেয়াজটা অত বেশি করতে হয় না, যদি ওই মানে ভেতরে ওই তৈয়ারিটা যদি থাকে। এটা আমার নিজস্ব ধারণা। কাজে আমি বলবো শোনা,
একটা বাড়িতে সবসময় একটা চলতে থাকবে, একটা ভালো কিছু চলতে থাকবে, তার মধ্যেই বাচ্চা খেলুক। এটা আমার মনে হয় প্যাসিভ ওয়েতে এটা ইনজেক্টেড হয়। কাজেই আমি শোনার দিকে ভীষণ রকম জোর দেবো, সবাই একটু শুনুন, ব্যাস দিস মাচ। মানে গানটা শুনতেই হবে, এর কোনো বিকল্প নেই। হ্যাঁ, না না, না শুনে সে কোনো কিছু আমার মনে হয় না কোনো কিছু জীবনে না শুনে গানে কোনোদিনও উন্নতি করা যাবে, এটা আমার ধারণা। আমি ভুল হতে পারি, এটা আমার নিজস্ব উপলব্ধি। আজকে আমি প্রবীণ হয়ে গেছি, আমার সেই মানে প্রবীণত্ব প্রাপ্তি পর্যন্ত যতখানি উপলব্ধি, সেই উপলব্ধি থেকে বলছি যে এটা আমার ধারণা যে না শুনলে পর গান গাওয়া অসম্ভব। গাইতেই পারবে, গান হয়তো গাইতে পারবে, জাস্ট যেটা শিখেছে সেটা গাইবে, কিন্তু তার মধ্যে ইম্প্রোভাইজেশন বা ভাবানা বা অন্যান্য কিছু, এটা বোধহয় সম্ভব হবে না, তাকে শুনতে হবেই। এটাই ভালো, খুব ভালো কথা বললেন, এবং বন্ধুরা সবাই শুনলেন আপনার কথা। দাদা আরেকটা কথা বলি, অনুসুয়া দিদিভাই কিন্তু এখনো আছেন। উনি দেখুন লিখেছেন, আপনারা সবাই আমার বাবুর দীর্ঘায়ু কামনা করুন, এই রকম মানুষ খুবই বিরল। একদম ঠিক দিদিভাই, অবশ্যই আমরা চাইবো দাদার সুস্থভাবে, একদম সুস্থভাবে দীর্ঘায়ু হন। এবং আমার যে বন্ধুরা দেখছেন তারাও সবাই চাইছেন দাদা একদম সুস্থ শরীরে দীর্ঘ জীবন আমরা সবাই কামনা করছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি দাদা। আমার খুব ভালো লাগছে যে আপনি এতটা সময় আমাদের দিলেন। তবে এটাও আমার আর্জি এখনই আমি বলে রাখলাম যে আরো একদিন কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। তো খুব ভালো থাকবেন দাদা। আমারও খুব ভালো লাগলো। আমি আজকে অনেক কথা এইভাবে একটা ওপেন প্ল্যাটফর্মে বলতে পারলাম, মনের কথা। এগুলো তো মনে, আমি আপন মনে থাকি, আপন মনে নিজের সংগ্রহ করি, নিজে গান শুনি। সারা ঘরে আমার মিউজিক সিস্টেম আছে, যখন যে ঘরে থাকি সেই ঘরে আমি বাজাই। আমি কাউকে কোনো রকম কোনো জায়গাতে জানি না, আমি কাউকে বলিও না যে আমার সংগ্রহ আছে। কিন্তু কি করে সব খবর পেয়ে যায়, করে আমি অনেক তৃপ্ত থাকি এতে। এই আজকে এরকম একটা ওপেন প্ল্যাটফর্মে নিজের মনের কিছু কথা বলে বা কিছু স্মৃতি রোমন্থন করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। খুব ভালো থাকবেন আপনারাও, আপনার এই পেজটাও খুব ভালোভাবে চলুক, এরকম ভাবে চলুক। আজকে না হয় আমি এসছি, আমি পরবর্তীতে আমি আরো অনেককে চাই, সেটা না হয় পরে আমি আমার সুবিধা মতো আমি বলবো, অনুরোধ করব আপনাদের। ঠিক আছে, আপনারাও ভালো থাকুন। খুব ভালো থাকবেন দাদা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। শেষ করব, বন্ধুদের জানাই যে আপনারা সময় সারাদিনের খবর পড়তে থাকুন, আমাদের পোর্টাল সময়সারাদিন.com আপনারা দেখুন, এবং আমাদের রবিবার দিন যে সাপ্তাহিক সময়ে সংবাদ যায় সেটাও আপনারা শুনুন, এবং সময়ের সামনে অনুষ্ঠানে যেভাবে আপনারা আমাদের সঙ্গে আছেন সেভাবেই থাকুন। নমস্কার, শুভরাত্রি। নমস্কার।